হঠাৎ করে ভারতীয় সেনাবাহিনী বিশেষ ব্যবস্থা নেওয়া শুরু করেছে। একেবারে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। মোতায়েন করা হয়েছে মিগ বিমান থেকে রাফাল যুদ্ধ বিমান। এদিকে হঠাৎ ভারতীয় সেনাবাহিনী কঠিন অবস্থান নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। শেখ হাসিনাকে দেশে পাঠাতে তারা যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে। ঢাকার রাজপথ দখল করবে তারা। ডক্টর ইউনূস সহ সবাই আতঙ্ক আছেন, বিপদে আছেন বাংলাদেশ সেনাবাহিনীও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠক হয়েছে তার কয়েক ঘন্টা আগে থেকে ভারতীয় সেনাবাহিনী এমন ব্যবস্থা নিয়েছে। প্রশ্ন হলো কেন? শেখ হাসিনার তো কিছুটা টেনশন হচ্ছেই, খুবই স্বাভাবিক, জেলাসির ইস্যু থাকবে যে মোদী কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গিয়ে হাত মিলালো। এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ওনার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, দেশ টেশ বুঝি না আগে ভারত বা অনেক দলের কর্মীরা আছেন দেশ টেশ বুঝেন আগে পাকিস্তান জিন্দাবাদ, এই টাইপের যারা আছেন এদের আসলে বুঝাইতে আমরা অক্ষম। বাট আমরা কোন জায়গাতে ফোকাস করতেছি, সফরে মিয়া ইউনূস গোপন যে কাণ্ডটা ঘটিয়ে এসেছেন সেটা মেইনস্ট্রিম মিডিয়ার কেউই কিন্তু বলছে না, অথচ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে যে ভারতের ওপরে রাগের শোধ নিতে গিয়ে মিয়া ইউনূস বাংলাদেশের আস্ত একটা বন্দর বা পোর্টকে চীনের কাছে বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শি জিনপিং এর সাথে। গত ৮ মাস ধরে অনেক টানা পড়েন, অনেক কিছুর পর সেই প্রতীক্ষাগুলোর অবসান। বারবার ভারত বিদ্বেষ শোনা গেছে। মোহাম্মদ ইউনূস বারবার বাংলাদেশকে পুরো বদলে ফেলার ডাক দিয়েছেন, কিন্তু যেখানেই যাচ্ছেন যেন একরা সমালোচনা তাকে ঘিরে ধরছে। শুধু দেশের বাইরে নয়, দেশের ভিতরেও ইউনূসকে যেন মানতে পারছেন না কেউ। একবার ভাবুন ইউনূসের হালটি কি হতে চলেছে। কারণ দেশে তিনি যেভাবে প্রথমে সবাইকে আগলে প্রথমে বাংলাদেশকে যেভাবে পরিবর্তন করতে চেয়েছিলেন, দিন যত এগিয়েছে ঠিক তার উল্টো হয়েছে এবং ইউনূসের সামনেই তার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। হ্যাঁ, অনেকেই এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়েছে। অন্যদিকে ভারতও পরিকল্পনা করে বাংলাদেশের মধ্যে কঠিন অ্যাকশন নেবে। দর্শক শ্রোতা, আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত ঝামেলা চলে। শেখ হাসিনা পতনের পর থেকে আরও বেশি হয়ে যায় সেই ঝামেলাটি। তারা চায় শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এবং ক্ষমতায় বসাবে, এবং তারা কিন্তু আওয়ামী লীগকে সবসময় ক্ষমতায় চায়, কারণ আওয়ামী লীগকে ব্যবহার করে, শেখ হাসিনাকে ব্যবহার করে তারা বাংলাদেশের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারে। এখন তারা কি করে, তাদের মাস্টার প্ল্যানগুলো কিন্তু সফলের দিকে গিয়েছে। আপনারা জানেন ডক্টর ইউনূস চীন যান, থাইল্যান্ড যান, সেইখানে গিয়ে অনেক কথা বলেন এবং সেই কথাগুলো থেকে অনেক তথ্য বের হয়ে যায়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে রাজপথের মধ্যে কি হচ্ছে এবং ভারতীয় সেনাবাহিনীরা কি করছে সেই সব নিয়ে আমাদের কাছে অনেক ভিডিও আসছে। সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। আসুন দর্শক, আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। মোতায়েন করা হয়েছে মিগ বিমান থেকে রাফাল যুদ্ধ বিমান। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে আকাশে ছুড়ে মারা যায় এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠক হয়েছে তার কয়েক ঘন্টা আগে থেকে ভারতীয় সেনাবাহিনী এমন ব্যবস্থা নিয়েছে। প্রশ্ন হলো কেন? সে উত্তর জানতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে গিয়েছিলেন ৩রা ফেব্রুয়ারি। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর হলো ওই দিন থেকে চিকেন স্নেকে যুদ্ধ প্রস্তুতি নেওয়া শুরু করে ভারতীয় সেনাবাহিনী। কেন এমন উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর তা জানার আগে জেনে নেই চিকেন স্নেক আসলে কি। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে খুব সরু একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে। এতই সরু অংশ যে একটু কল্পনার চোখে দেখলে ম্যাপে তাকে মুরগির ঘাড়ের মতোই দেখায়। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন স্নেকের মধ্যে পড়ছে। এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয়, কারণ উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগের জন্য একমাত্র ভরসা এই সংকীর্ণ ভূখণ্ড। 5 ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রথমটি হলো যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনী মিগ বিমানের পাশাপাশি হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে।
দ্বিতীয়টি হলো সম্ভাব্য হুমকি প্রতিরোধের জন্য করিডোরে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে। তৃতীয়টি হলো যে কোনো আকাশ আক্রমণ রোধ করার জন্য ভারত এই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। এর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়মিত সামরিক মহড়ার ব্যবস্থা করা হয়েছে। ভারতের 3 বাহিনীর সমন্বয়ে প্রায়শই যুদ্ধ মহড়া পরিচালনা করে ভারত, যার মধ্যে T-90 ট্যাঙ্কের সঙ্গে লাইভ ফায়ার মহড়াও আছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্য এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI চুবনিতে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়, একটু পদোন্নতিতে চুবনিতে সেতুতে তুলে দেওয়া উচিত। আপা, এই স্বপ্নটা তো আপনার পূরণ হয় নাই, তবে হ্যাঁ, খুব শীঘ্রই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। যে দেশে আপনি সুরক্ষিত আছেন সেই দেশ আপনার টুস করে বাংলাদেশে না ফেলে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, মোদি বিমস্টেকের সফর শেষে ভারত আসছে। ভারতে তো উত্তাল অবস্থা, একদম কঠিন ভয়াবহ অবস্থা। মোদি হটাও, দেশ বাঁচাও। খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি করতেছি। ভারতে যে অবস্থা, এই ব্যাপারে আপনাকে জানতে হবে। এবং আমাদের আপা আজকেও একটা কল রেকর্ড ফাঁস করছে, আমি আর আপনাদেরকে সেগুলো শোনাচ্ছি না। আপা যে কথাগুলো বলছে তার বিরুদ্ধে তার নেতারা বুঝতে পারতেছে যে আপা শুধুমাত্র হুঙ্কার দিয়ে নেতাকর্মীরা বিপদে ফেলাইবে। বাঙালির এত বোকা পাইছেন, আপনার নেতাকর্মীরা কি বলতেছে একটু শোনেন। আপা যেটা বলছে, ফোন আলাপে সরকার উৎখাতের নির্দেশনা দিছে নেতাকর্মীদের বিপদে ফেলতে, ফের হাসিনা উস্কানি। শেখ হাসিনা বলছেন সংবদ্ধভাবে 2 গ্রুপে মাঠে নামতে হবে, হামলা হলে পাল্টা হামলা চালাতে হবে। যিনি লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়ে গেছেন তার নির্দেশে সাধারণ নেতাকর্মীরা আর মাঠে নামবে না। ক্ষুব্ধ নেতাকর্মীর মন্তব্য। তারা স্পষ্ট জানায় দিচ্ছেন যে না, আপনার কথা আর আমরা শুনতেছি না। তো আপা, আপনি আপাতত অফ যান। মোদির পাছা গরম, তার ক্ষমতা নিয়ে টানাটানি, আপনি আর কথা বলেন না। প্রিয় দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, আপনাদের সবাইকে স্বাগতম। অনুরোধ করব, মুসলমানদের যারা ভালোবাসেন পর্যাপ্ত পরিমাণে ভিডিওটি শেয়ার করতে হবে। আমার কিছু সাবস্ক্রাইবার আছে ভারতের, তারা আমাকে অনুরোধ করছে যে এই ব্যাপারে আপনি কেন কথা বলেন না। আমার ইমানি দায়িত্ব থেকে আজকের এই ভিডিওটি করতেছি। কিছু সংক্ষিপ্ত নিউজ আছে, সেই নিউজগুলো দিয়ে ভারতে মুসলমানদের সাথে কি করা হয়েছে সে ব্যাপারে আপনাদেরকে জানাবো। একটু হেডলাইনটা আপনাদেরকে পড়ে শোনাই। সেটা হচ্ছে, পদত্যাগ করলেন জনতা দলের 2 শীর্ষ নেতা। ওয়াকফ বিল পাশ প্রতিবাদে কলকাতা, চেন্নাই, আহমেদাবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এর বিস্তারিত কারণ কি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে একটু শোনাই, সাথেই থাকেন। মির্জা আব্বাস সাহেব তিনি বলছেন সবাই মিলে এখন বিএনপির পিছনে লাগছে। এখন আপনারাই বলেন, সবাই মিলে কি বিএনপির পিছনে লাগছে? আপনার কি মনে হয়? একটু কমেন্ট করে জানান তো। আর বিএনপির পিছনে লাগলে কেন লাগছে সেটাও একটু বিস্তারিত লেখেন। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক দিন। আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছি। থাইল্যান্ডে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বসে নাই, বাংলাদেশিদের কিভাবে কাজে লাগানো যায়, তাদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। একজন রাষ্ট্রনায়কের তো এরকম হওয়াই উচিত। এরকম একটা রাষ্ট্রনায়ক পেয়ে আমরা গর্বিত। দেখো ভাও বলবো না, দাদা বলবো, চিন্তা করতেছি। মারি সত্যি বলছি, সুড়িয়ে কিন্তু একটু লাল করে দেবো, বাঙালিটা সুড়াতে পারে ভালো। যাই হোক, শোনো, একটু আদা জল খাও আর বানানটা একটু শুদ্ধভাবে লিখো। মারি গালি যখন দিচ্ছই সঠিকভাবে দাও, সব যা আসতো হলো, গালি পারো না, অশিক্ষিত মূর্খ। যাই হোক, কথা বলছি, গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক নিয়ে মোটামুটি এশিয়ার অঞ্চলগুলোতে তোলপাড়। শেখ হাসিনার তো কিছুটা টেনশন হচ্ছেই, খুবই স্বাভাবিক, জেলাসির ইস্যু থাকবে যে মোদি কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গিয়ে হাত মিলেলো। এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ওনার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, দেশ বুঝি না আগে, ভারত বা অনেক দলের কর্মীরা আছেন, দেশ বুঝি না আগে পাকিস্তান জিন্দাবাদ, এই টাইপের যারা আছেন, এদের আসলে বুঝাইতে আমরা অক্ষম। বাট আমরা কোন জায়গাতে ফোকাস করতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে ব্যক্তি ক্যারেক্টার, আপনি যদি ব্যক্তি দেখেন, দেশ বাদ দেন, ভারতের প্রধানমন্ত্রী আবার যে কোনো কেউ হইলে তার ওজন হয়ে যাবে, তিনি ভারতের প্রধানমন্ত্রী। বাট ব্যক্তিত্বের জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এজ এ পার্সন, এজ এ স্কলার, এজ এ নোবেল লরিয়েট, এজ এ তার বিচক্ষণতা, এটা আকাশ। আর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার দেশের জন্য অনেক উঁচু হইলেও, বাট দুইটা প্রদীপ যদি আমরা তুলনা করি, সেখানে এই প্রদীপটা অনেক কি বলা হয় যে ধীর গতিতে বা নিভু জ্বলতে থাকা একটা প্রদীপ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যখন গতকালকে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করলেন, একটা কথা যখন তিনি বললেন, আমার কাছে মনে হয়েছে এটা ডরে ভয়ে বলছেন, অথবা মুখ রক্ষার খাতিরে, অথবা আই ডোন্ট নো ওয়াই, বাট তিনি বলছেন। আর এটা বলা ছাড়া কোনো গতিও ছিল না। শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে একটা কথা চলছিল, এর পাশাপাশি এখানে কথা চলছিল যে বাংলাদেশকে ভারত কি সাপোর্ট করে নাকি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে, বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, অথবা এই যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস গত 7 মাস যা ঘটছে, 2 দেশের মধ্যে বিবাদমান দূরত্ব, সবকিছুর পরে। তো মোদী বলছে যে ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে
মানে নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট করে না। তো কাকে সাপোর্ট করে? নরেন্দ্র মোদী বলছেন যে ভারত বাংলাদেশের নির্দিষ্ট কোনো দলকে না, বরং বাংলাদেশের জনগণকে, জনগণের সাথে আছে তাদের সম্পর্ক, মানে বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক। আর এছাড়া এর বাহিরে এখানে যে আলোচনাগুলো আসছে যে ডক্টর ইউনূস বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ। দুই দেশের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত। তারপর ৭১ ইস্যুতেও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভারতের ভূমিকার জন্য। তো এর বাহিরে মোদীর সাথে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কি আলোচনা হয়েছে এটা নিয়ে ভারতের যিনি ব্রিফিং করেছেন তিনি কিন্তু খুব বেশি কথা বলেন। নিশ্চয়ই আপনারা দেখছেন ভারতের যিনি মানে প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন বা যিনি এটা নিয়ে ব্রিফ করছেন, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে ৪০ মিনিটের মধ্যে কি কি কথা হয়েছে। বাট তারা বলছে আলোচনা হয়েছে, কিন্তু এটা মানে সম্পূর্ণ প্রকাশ করা যাবে না। এখন কেন করা যাবে না সেটা আমরা জানি না। হয়তো ডক্টর মোদী ইউনূস বাংলাদেশে আসছেন, গতকালকে রাত্রে তিনি বক্তব্য দিলে আমরা হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হব। তবে নরেন্দ্র মোদী টোটাল যেই অ্যাক্টিভিটিস খারাপ না, বিনয় দেখাইছেন। কারণ ডক্টর মোদী ইউনূস তিনি বিনয়ের যোগ্য। দেখেন রাজনীতির হিসাব আলাদা। আবারও বলি, যখন ইস্যুটা হবে দেশ টু দেশ, এটা ভারত হোক, পাকিস্তান হোক, নেপাল হোক, মালদ্বীপ, আমেরিকা যেই হোক, আমার দেশের যিনি প্রধানমন্ত্রী থাকবেন ওই মুহূর্তে ক্ষমতায়, আজকে বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, ডক্টর ইউনূস থাকুক, যেই থাকুক, যখন অন্য একটা দেশের প্রধানমন্ত্রী তাকে সম্মান দেখাবেন, এতে দেশ হিসাবে, জাতি হিসাবে আমার কাছে গর্ব ফিল হয় যে হ্যাঁ আমার দেশের মানুষটা মোর দেন ক্যাপাবল, অথবা কি বলা হয় যে পাওয়ারফুল, অথবা আলোকিত একজন মানুষ। আর ওই যে রাষ্ট্রের প্রধান, এখন দেখেন ট্রাম্প পাগলা, কিন্তু আমেরিকার প্রধান সে প্রেসিডেন্ট, তারে সারা পৃথিবী এখন চাটবে, এটা আলাদা। কিন্তু কোয়ালিটিতে, ব্যক্তিত্বের জায়গায় আমার কাছে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প আর কানাডার জাস্টিন ট্রুডোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাট হু কেয়ার, আমেরিকার সে প্রেসিডেন্ট, তাই না? আর জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী। সো এই জায়গাতে আকাশ পাতাল পার্থক্য আছে। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে নরেন্দ্র মোদীর টোটাল অ্যাক্টিভিটিস, কথাবার্তা সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে একটা আগাড়ি কোন সবে চিন্তা ছিল যে মানে কখন বৈঠকটা শেষ হবে। কারণ ভারতে যাওয়ার পর তো আমার একটা জবাবদিহিতা আছে তার দলের মধ্যে, যে দেখেন আপনি এখানে গেলেন, সমালোচনার একটা ইস্যু আছে। ভারতের ওপরে রাগের শোধ নিতে গিয়ে মিয়া ইউনূস বাংলাদেশের আস্ত একটা বন্দর বা পোর্টকে চীনের কাছে বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শি জিনপিং এর সাথে। বিশেষজ্ঞরা এও বলছেন যে যেভাবে চীন ঋণের ফাঁদে ফাঁসিয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদাদর বন্দর, আফ্রিকার দজিবুদি বন্দর, গ্রিসের পিরিয়াস বন্দর, কেনিয়ার মোসাম্বা বন্দর, মালদ্বীপের মারা বন্দর, মিয়ানমারের কিয়াকাফিউ বন্দরের দখল নিয়েছেন, এমনকি প্রতিটা বন্দরের পাশে চীনের বসতি তৈরি করে সেখানে চীনা সেনা পর্যন্ত মোতায়েন করে ফেলেছে। সেই একই কায়দায় বাংলাদেশের এই দুঃসময়ে বাংলাদেশকে ঋণের জালে ফাঁসিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দরকে দখল করতে চলেছে চীন। আর মোহাম্মদ ইউনূস তার সম্প্রতি চীন সফরে গিয়ে সেই মংলা পোর্ট বিক্রির সব রকম বন্দোবস্তই কিন্তু করে এসেছেন। আর এই খবর জানাজানি হতেই যখন দেশপ্রেমিক বাংলাদেশিরা সমাজ মাধ্যমে চেঁচামেচি করতে শুরু করেছে, তখনই মিয়া ইউনূস প্রসঙ্গ ঘোরাতে ভারতের 7 সিস্টার নিয়ে আকথা কুকথা বলতে শুরু করেছে। এখন নিশ্চয়ই জানতে চাইছেন যে বিষয়টা কি, চীনে গিয়ে মিয়া ইউনূস ঠিক কি চুক্তিটা করে এসেছে, আজকের বাংলাদেশে চীনের ঠিক দূর অভিসন্ধিটা কি কাজ করছে, আর কিভাবেই বা চীন ঋণের ফাঁদে ফেলে বাংলাদেশের মংলা পোর্টকে দখল করতে চাইছে, এর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে শুরু করি। দেখুন, আপনি জানেন যে রিসেন্টলি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মিয়া ইউনূসকে তার চীন সফর চলাকালীন চীন সরকারের পক্ষ থেকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। তাছাড়া চীনের পক্ষ থেকে তাকে নানাভাবে সম্মানিতও করা হয়েছে, যেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে চীন বাংলাদেশকে নিয়ে একটা বড় খেলা খেলতে চাইছে। দেখুন, চীন সফরের আগে মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ভারতের তরফ থেকে সেরকম কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার জন্য সেই দেখাটা হয়নি। যদিও মোহাম্মদ ইউনূসের চীন সফরটা আগেই নির্ধারিত ছিল, কিন্তু বাংলাদেশ সরকারের মুখপাত্রদের মতে তিনি ভারত থেকে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু কোনো ইতিবাচক উত্তর পাওয়া যায়নি, তাই তিনি চীন সফরে গেছেন। যদিও ইউনূসের সাম্প্রতিক গতিবিধি, কথাবার্তা থেকে এটা জলের মতো পরিষ্কার যে আজকের দিনে বাংলাদেশের ঝোঁক আমেরিকা থেকে চীনের দিকে চলে গিয়েছে। তবে কূটনৈতিকভাবে ভারতকে চটাতে চাইছে না বলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা এমনটা বলছেন। তবে একথা সত্যি যে শি জিনপিং বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক করেছেন, সেখানে তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং মোহাম্মদ ইউনূস স্বয়ং উপস্থিত ছিলেন। এখন শি জিনপিং কারোর সাথে সাক্ষাৎ করলে সেটা স্পষ্ট হয়ে যায় যে চীনের কাছে সেই ব্যক্তি বা সেই দেশের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। মানে এই বৈঠকে চীন যে তার কোনো বৃহৎ স্বার্থ নিয়ে আলোচনা করেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। বাংলাদেশের সাথে এই বৈঠকে চীনের 9টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে বাংলাদেশের সরকারি সংবাদপত্রে কেবল সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাধারণ বিষয়গুলো নিয়েই কিন্তু কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এই চুক্তিগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কৌশলগত বিষয় অন্তর্ভুক্ত ছিল। এটা বুঝতে কিন্তু বিশেষজ্ঞ হতে হয় না। কিন্তু আজকের এই আলোচনায় আমি 9টা চুক্তির মধ্যে কিন্তু যাচ্ছি না, শুধুমাত্র বাংলাদেশের মংলা বন্দরের আধুনিকরণ এবং সম্প্রসারণের জন্য
চীন যে চুক্তিটা করেছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। দেখুন, মংলা পোর্টের উন্নয়নের জন্য চীন বাংলাদেশকে কয়েক বিলিয়ন ডলার ঋণ হিসেবে দেবে, এটাতে কিন্তু স্বীকৃতি হয়েছে। তবে এই ঋণের শর্ত হিসাবে এই উন্নয়নের কাজ করার জন্য চীনা কোম্পানিগুলো বাংলাদেশে এসে কাজ করবে, চীন থেকে শ্রমিক আসবে, এমনকি উন্নয়ন প্রকল্পে যে কাঁচামাল বা প্রযুক্তি দরকার হবে তার সবটাই চীন থেকে আমদানি করা হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো চীনা শ্রমিকদের থাকার জন্য মংলা বন্দরের পাশে একটা ছোটখাটো চীনা শহর পর্যন্ত তৈরি করা হবে। বিশেষ সূত্র অনুযায়ী খবর, এই চুক্তি মৌখিকভাবে হলেও এখনো কিন্তু স্বাক্ষরিত হয়নি। অফিসিয়াল চুক্তি স্বাক্ষর করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের বিষয়ে, এবং ভারতের চিকেন নেক বলেন, তারপরে আবার অন্যদিকে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে সব বিষয় নিয়ে কিন্তু অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দর্শক শ্রোতা, অনেকে কিন্তু চায় যে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে এবং শেখ হাসিনাকে আবারও দেশে আনবে। এটা নিয়ে কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়, সেই কথাগুলো আপনারা শুনবেন না। আবার অন্যদিকে অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে সেই সব কিছু নিউজ আপনাদের সামনে তুলে ধরেছি এই জায়গায় ধারাবাহিকভাবে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।